আজ আমরা ক্লাস 10-এর ম্যাথসের পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটা পড়ব। এটা সিলেবাসের 22 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা পিথাগোরাসের উপপাদ্য, তার বিপরীত উপপাদ্য পড়ব এবং সেখান থেকে আরও কিছু অনুসিদ্ধান্ত শিখব এবং তার মাধ্যমে কী করে অঙ্ক করা যায় তাও দেখব। এসো প্রথমে আমরা একটা ছবি দেখি। দেখো এখানে মাঝখানের এই গ্রে যে অংশটা, সেটা যদি আমরা খেয়াল করি, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই ভূমির যে দৈর্ঘ্যটা সেটা দেখো আমরা তিনটে কাঠি বা তিনটে অংশ দিয়ে তৈরি করেছি বলে মনে করে নেওয়া যায়, এবং তার যে লম্ব অংশটা সেটা আবার ওই একই মাপের চারটে কাঠি বা চারটে অংশ দিয়ে তৈরি করা হয়েছে সেটা আমরা ধরে নিতে পারছি। তাহলে এই যে অংশটি, এটি তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, সেটিতে কি হলো দেখো, পাঁচটি ওই একই মাপের কাঠি বা পাঁচটি ওই সমান অংশ দিয়ে সেটি তৈরি হলো। এবার এই ভূমির উপরে, লম্বর উপরেও এবং এই অতিভুজের উপরেও একটি করে আমরা বর্গক্ষেত্রের মতো এঁকে নিলাম, যার প্রত্যেকটি ঘরের কিন্তু একটি করে বাহুর দৈর্ঘ্য সেই একটি করে কাঠির যে দৈর্ঘ্য তার সমান। তাহলে প্রথম আমরা এই নীল অংশটাতে আসি, যেটা আমরা ভূমির উপর বানিয়েছি। দেখো এখানে কি হলো, 1 2 3 4 5 6 7 8 9টা ঘর এলো। কোথা থেকে এই 9 এলো? 3 × 3 অর্থাৎ 3 স্কোয়ার থেকে। এবার আমরা এই অংশটাতে আসি। এখানে আবার দেখো 1 2 3 4 এইভাবে 4 × 4 অর্থাৎ 16টা অংশ এলো। এবং এইখানে যদি আমি যাই 1 2 3 4 5 × 5 অর্থাৎ 25টা অংশ এলো। তার মানে আমরা এই নীল অংশটাকে 3 স্কোয়ার, হলুদ অংশটাকে 4 স্কোয়ার এবং গোলাপি অংশটাকে 5 স্কোয়ার বলে ভাবতে পারি। তাহলে আমরা যদি এটাকে একটু লিখিত রূপে দেখতে চাই তাহলে কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজটির অতিভুজে 5টি কাঠি, লম্বে 4টে কাঠি ও ভূমিতে 3টি কাঠি আছে। তাহলে অতিভুজের উপর যে বর্গক্ষেত্র আমরা অঙ্কন করলাম তার ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ একক, দ্যাট ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার বর্গ একক, এবং ভূমির উপর যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল 9 বর্গ একক, যেটা হচ্ছে 3 স্কোয়ার বর্গ একক, এবং একইভাবে লম্বের উপর যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল 16 বর্গ একক, যেটা পাচ্ছি আমরা 4 স্কোয়ার বর্গ একক থেকে। এবার যদি আমরা একটু সম্পর্ক হিসেব করতে চাই, দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যদি 9 আর 16কে যোগ করি তাহলে কিন্তু আমরা 25 পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি 5 স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এবার এই যে লেখাটা আমরা পেলাম, এটাকে যদি আমরা ত্রিভুজের রেসপেক্টে লিখতে চাই তখন আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই যে একটা সূত্র বা এই যে একটা নিয়ম, এটা নিয়েই কিন্তু আমাদের পিথাগোরাসের উপপাদ্যটির আলোচনা। এবার এই নিয়মটা কিন্তু দেখো তোমরা অনেক ছোটোবেলা থেকেই ব্যবহার করেছো এবং এই নিয়মটা কিন্তু তোমরা সবাই জানো, এর ইউজও কিন্তু তোমরা প্রচুর করেছো। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য হিসেবে এটিকে বুঝবো এবং তার প্রমাণও করব। পিথাগোরাসের উপপাদ্যতে আমরা কি জানতে পারি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এর বক্তব্যটার অর্থ আমরা বুঝি, যে কোনো সমকোণী ত্রিভুজ যদি আমরা ধরে নিই, তার অতিভুজ যেটি, তার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তার যা ক্ষেত্রফল পাবো, বাকি যে দুটি বাহু অর্থাৎ ভূমি এবং লম্ব, সেই দুটি বাহুরই উপর যদি একটি করে বর্গক্ষেত্র আঁকা যায় এবং তাদের সেই দুটি বর্গক্ষেত্রের যে মোট ক্ষেত্রফল অর্থাৎ দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, সেটির সাথে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। তাহলে আমরা যদি কোনো নির্দিষ্ট মান না নিয়ে ভেরিয়েবলের মাধ্যমে সেটাকে এক্সপ্লেন করি তো কীরকম হবে, আমরা ধরে নিচ্ছি সেই সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য a একক, লম্বের দৈর্ঘ্য b একক
এবং অতিভুজের দৈর্ঘ্য সি একক, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে। অর্থাৎ ভূমির দৈর্ঘ্যের স্কোয়ার, যেটাই হচ্ছে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর সমান লম্বের দৈর্ঘ্যের স্কোয়ার, যেটি হচ্ছে লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ইকুয়াল টু এই দুটির সমষ্টি ইকুয়াল টু সি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার সমান। তাহলে আমরা কি পেলাম? ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই পিথাগোরাসের উপপাদ্যের যে বক্তব্যটি, সেটির ব্যবহার আমরা অনেক নিচু ক্লাস থেকেই করেছি। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে এই উপপাদ্যটিকে। এবার আমরা সেটার একটু চেষ্টা করে দেখি। তো আমরা প্রথমে উপপাদ্যটা পড়ি। উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্য। এখানে একটা জিনিস মনে রাখবে, অনেক সময় কিন্তু পিথাগোরাসের উপপাদ্য লেখো বলেও প্রশ্ন আসে, সেক্ষেত্রে এর যে বক্তব্যটি সেটিও কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে। কি আছে সেটি? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, ত্রিভুজ এবিসি, যার এই কোণটি অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি বা অ্যাঙ্গেল সিএবি হচ্ছে সমকোণ। এবার এই চিত্র থেকে কি করে আমরা প্রমাণ করতে পারি সেটা আমরা দেখি। আমরা দেখে নিই প্রদত্ত কি আছে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ সমকোণ। প্রামাণ্য বিষয় কি? বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অর্থাৎ আমাদের বক্তব্য অনুসারে মিলিয়ে নিই, এটি হচ্ছে সমকোণী ত্রিভুজটির অতিভুজ, কারণ এটি অ্যাঙ্গেল এ অর্থাৎ সমকোণের বিপরীত বাহু। তাহলে তার স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটি বাহু অর্থাৎ এবি ও এসির স্কোয়ারের সমষ্টি। এবার এখানে আমরা কি অঙ্কন করছি? সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর এডি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এই সমকৌণিক বিন্দুটি এ যেটি, সেটি থেকে অতিভুজ বিসির উপর একটি লম্ব অঙ্কন করলাম, যেটি এসে এই বিসি অতিভুজকে ডি বিন্দুতে ছেদ করল। আমরা প্রমাণে চলে আসি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসির অতিভুজ বিসির উপর এডি লম্ব। এবার এর আগের ভিডিওতেই আমরা যে থিওরেম পড়েছি সদৃশতার, সেটি অনুসারে কী ছিল যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর যদি লম্ব টানা হয়, তাহলে সেই লম্বের উভয় পার্শ্বে যে দুটি ত্রিভুজ পাওয়া যাবে তারা নিজেদের মধ্যে সদৃশ হবে এবং তারা প্রত্যেকেই মূল ত্রিভুজটির সঙ্গেও সদৃশ হবে। তাহলে সেই ধর্ম অনুসারে এই ক্ষেত্রেও এই এবিডি ত্রিভুজটি এবিসি বা সিবিএ অর্থাৎ বড় ত্রিভুজটির সাথে সদৃশ। তাহলে সেখান থেকে আমরা একটা সম্পর্ক পাচ্ছি, সেটা আমরা একটু বুঝে নিই। কি বলা আছে? এবি বাই বিসি ইকুয়াল টু বিডি বাই এবি। কী করে এটা পাচ্ছি আমরা একটু দেখে নিই। এবি হচ্ছে এই ছোট ত্রিভুজটির সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ, এবং বিসি হচ্ছে বড় ত্রিভুজটির সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ। তাহলে এবি বাই বিসি ইকুয়াল টু বিডি। বিডি কে হচ্ছে, দেখো বিডি হচ্ছে এই ছোট ত্রিভুজটির এই কোণটির বিপরীত বাহু এবং আবার এবি অর্থাৎ এই বড় ত্রিভুজের এই কোণটির বিপরীত বাহু। এবার দেখো নিয়মানুসারে এই কোণটি আর এই কোণটিও সমান পেয়েছিলাম আমরা, তাহলে সেই অনুসারে এই সম্পর্কটি তাহলে সত্য। তাহলে আমরা এখান থেকে আবার কি পাচ্ছি? এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। এটিকে আমরা ধরে নিলাম সমীকরণ 1। একইভাবে আবার ত্রিভুজ সিএডি ও ত্রিভুজ সিবিএ সদৃশ। ত্রিভুজ সিএডি অর্থাৎ এই অংশটি
এই ত্রিভুজটি এবং সিবিএ তো বড় ত্রিভুজটি। তাহলে সেখান থেকে আমরা যে সম্পর্কটা পাচ্ছি সেটা হচ্ছে এসি বাই বিসি ইকুয়াল টু ডিসি বাই এসি। এবার এটাও কি করে হলো আমরা একটু দেখে নিই। ছোট ত্রিভুজের এসি হচ্ছে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ, এবং বড় ত্রিভুজে বিসি হচ্ছে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ। তাহলে তাদের যে অনুপাত সেটা ইকুয়াল টু ডিসি হচ্ছে ছোট ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু। তাহলে এই কোণের সমান বড় ত্রিভুজে তো এটি ছিল, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে এসি, সেই দুটির অনুপাতও তাহলে সমান হবে। তাহলে সেখান থেকেই কিন্তু আমরা পেয়ে গেলাম এটি ইকুয়াল টু ডিসি বাই এসি। এখান থেকে তাহলে এবার আমরা আবার কি পেলাম, এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। এটিকে আমরা লিখলাম সমীকরণ 2। এবার আমরা এই 1 ও 2 যে দুটি সমীকরণ পেলাম তাদেরকে যোগ করি। তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। তাহলে এই যে অংশটা এখান থেকে আমরা বিসিটাকে কমন নিতে পারলাম, তাহলে পড়ে থাকলো বিডি প্লাস ডিসি। এবার আমরা চিত্রে চলে যাই। বিডি হলো এই অংশ, ডিসি হলো এই অংশ, তাহলে এদের দুজনের সমষ্টি মানে তো বিসি বাহুটি নিজেই। তাহলে এই বিডি প্লাস ডিসিকে আমরা লিখতে পারছি আবার বিসি, অর্থাৎ বিসি ইন্টু বিসি, সেখান থেকে আমরা পেলাম বিসি হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে এবার আমরা সাজিয়ে লিখতে পাচ্ছি বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটি আমাদের প্রামাণ্য বিষয় ছিল, যেটা পিথাগোরাসের উপপাদ্যের লিখিত রূপ। তাহলে এখান থেকে আমাদের এই যে উপপাদ্যটি সেটিকে কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। বহু পূর্বে প্রায় 800 খ্রিস্টপূর্ব যাকে আমরা বলি, সেই সময় একজন প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ যার নাম ছিল বৌদ্ধায়ন, তিনি কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটিকে নিম্নরূপে বলেছিলেন। তিনি কি বলেছিলেন, একটি আয়তাকার চিত্রের কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার উভয় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে একটি আয়তাকার চিত্র যদি আমরা তাহলে সেই আয়তাকার চিত্রের কর্ণ সেই আয়তক্ষেত্রটিকে তো দুটি সমকোণী ত্রিভুজেই বিভক্ত করে, এবং সেই একটি অংশকে যদি একটি ত্রিভুজকে যদি আমরা ধরি, কর্ণটি হচ্ছে সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে সেই কর্ণের উপর যে বর্গক্ষেত্র আমরা অঙ্কন করছি তার ক্ষেত্রফল সেই আয়তাকার চিত্রের যে দুটি বাহু অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তাহলে এটিকে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে ব্যাখ্যা তার সাথে একই বলতে পারি, যদিও তার কথাটা একটু অন্যরকমভাবে ছিল কিন্তু অর্থ কিন্তু একই। এই কারণে এই উপপাদ্যটিকে কিন্তু বৌদ্ধায়নের উপপাদ্য বলা হয়। পিথাগোরাসের উপপাদ্যের যে বক্তব্য তার কিন্তু একটি বিপরীত উপপাদ্য আমরা পেতে পারি। কি সেটি? যুক্তি দিয়ে প্রমাণ করি উপপাদ্য 50, সেটিকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলে থাকি, এবং এই নামেও কিন্তু এটি পরিচিত, কাজে এই কথাটাও কিন্তু মনে রাখবে। কি তার বক্তব্য? যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুটির বিপরীত কোণটি সমকোণ হবে। তাহলে এখানে আমরা প্রথম একটা যে কোনো ত্রিভুজ এঁকে নিয়েছি, সেটি সমকোণী ত্রিভুজ এরকম কিন্তু কোথাও বলা নেই। আমরা শুধু কি জানতে পেরেছি, তার একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি যে দুটি বাহু তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এক্ষেত্রে প্রদত্ত কি, ত্রিভুজ এবিসির এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে সেটাকে যদি আমরা সমীকরণ রূপে লিখতে পারি, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বলতে পারছি আমরা।
এবার আমাদের প্রমাণ কি করতে হবে? প্রথম বাহুটির বিপরীত কোণটি সমকোণ, অর্থাৎ প্রথম বাহু হিসেবে আমরা এবিকে ধরেছি, তাহলে তার বিপরীত কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এসিবি এক সমকোণ, এটাই আমাদের প্রামাণ্য বিষয়। এবার এক্ষেত্রে আমরা কি অঙ্কন করছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কি করলাম, প্রথমে সিবির সমান করে এফি সরল রেখাংশ অঙ্কন করলাম। তাহলে এই সিবির যা দৈর্ঘ্য সেটা অনুসরণ করে আমরা এই এফি সরল রেখাটি অঙ্কন করে নিলাম। এবার এফি বাহুর উপর এফ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব থেকে সি এর সমান করে আমরা এফডি অংশ কেটে নিলাম। তাহলে কি হলো, এই কোণটিও সমকোণ কারণ লম্ব অঙ্কন করেছি এবং এই দৈর্ঘ্যটি এই দৈর্ঘ্যের সাথে সমান। এরপর ডি ও ই বিন্দুদ্বয় যোগ করলাম। তাহলে এটি হচ্ছে ডি বিন্দু, এটি হচ্ছে ই বিন্দু, এই দুটিকে আমরা যোগ করলাম। তাহলে এই ত্রিভুজটি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, যার সমকোণ হলো অ্যাঙ্গেল ডিএফই। চলে আসি আমরা প্রমাণে। তাহলে প্রথমেই দেখো আমাদের প্রদত্ত কি আছে, এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা আমাদের প্রথমেই দেওয়া ছিল অর্থাৎ প্রদত্ত। এবার এই বিসির বা সিবির সমান করেই তো আমরা এফই বা ইএফ বাহুটি এঁকেছিলাম। তাহলে এই বিসি স্কোয়ারের জায়গায় আমরা ইএফ স্কোয়ার বসাতে পারি এবং এই এসির সমান করে আবার এই ডিএফ এঁকেছিলাম, তাহলে এসি স্কোয়ারের জায়গায় আমরা ডিএফ স্কোয়ার বসিয়ে দিতে পারি। কিভাবে এটা আমরা করতে পারলাম, কারণ অঙ্কন অনুসারে ইএফ ইকুয়াল টু বিসি এবং এসি ইকুয়াল টু ডিএফ। আবার দেখো এই যে জায়গাটা ইএফ স্কোয়ার এবং ডিএফ স্কোয়ার অর্থাৎ এটি স্কোয়ার এবং এটি স্কোয়ারের সমষ্টি, সেটা অবশ্যই এটি স্কোয়ারের সমান হবে, কারণ এই ত্রিভুজটি যে সমকোণী ত্রিভুজ এবং এই ডিই বাহুটি যে অতিভুজ, এটা আমরা অঙ্কন অনুসারেই পেয়েছি। তাহলে এটি ইকুয়াল টু আমরা লিখে দিতে পারছি ডিই স্কোয়ার, যেহেতু অ্যাঙ্গেল ডিএফই এক সমকোণ। তাহলে আমরা সরাসরি কি পেলাম, এবি স্কোয়ার ইকুয়াল টু ডিই স্কোয়ার, এবং সেখান থেকে আমরা লিখতে পারছি এবি ইকুয়াল টু ডিই। এটা কিন্তু আমরা এজন্যই লিখতে পারলাম কারণ আমরা তো এক্ষেত্রে দৈর্ঘ্য নিয়ে কাজ করছি, কাজে অবশ্যই স্কোয়ার রুট করলে পরে পজিটিভ মানটাই আমরা পাবো। তাহলে এই যে দুটো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ, তাদের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো। প্রথম এবি ইকুয়াল টু ডিই, যেটা আমরা এক্ষুনি এখানে প্রমাণ করলাম। এছাড়া বিসি ইকুয়াল টু ইএফ এবং এসি ইকুয়াল টু ডিএফ, এই দুটি কিন্তু অঙ্কন অনুসারে। তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেল এস 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 অর্থাৎ বাহু 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 শর্তে। এবার সর্বসম যখন হয়ে গেল তার মানে তাদের অনুরূপ কোণগুলিও সমান। তাহলে এই যে কোণটি এবং এই যে কোণটি এরা কিন্তু অনুরূপ কোণ। তাহলে আমরা লিখতে পারছি অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএফই, এবং যেহেতু অ্যাঙ্গেল ডিএফির মান এক সমকোণ অঙ্কন অনুসারেই আমাদের ছিল, তাহলে সেটা ইকুয়াল টু আমরা এক সমকোণ লিখে রাখতে পারলাম। কারণ কি, অঙ্কন অনুসারে ডিএফ ইএফের উপর লম্ব ছিল। তাহলে এখান থেকে আবার আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু এক সমকোণ। দেখো এটাই কিন্তু আমাদের প্রামাণ্য ছিল। তাহলে এখানে আমাদের এটি প্রমাণিত হয়ে গেল। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কিন্তু সহজেই একটা জিনিস বুঝতে পারলাম যে পিথাগোরাসের মানে বিপরীত উপপাদ্য যেটি, সেটি থেকে আমরা মূলত বুঝতে পারলাম যে একটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কিনা সেটাও কিন্তু আমরা খুব সহজেই বুঝে যেতে পারি। ধরি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। তাহলে এই তিনটি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে কি না আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো সবসময় আমরা এরকম তিনটি মান পেয়ে যদি আমাদের বলা হয় সমকোণী ত্রিভুজ কিনা বিচার করো, তাহলে সেই তিনটে মানের মধ্যে যেটি সবচেয়ে বড় প্রথমে সেটির আমরা স্কোয়ার বা বর্গ করব। কেন সবচেয়ে বড়টাকে বেছে নেব, কারণ অতিভুজ কিন্তু সর্বদাই সবচেয়ে বড় দৈর্ঘ্যের হয়, এটা আমরা জানি। তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে 169। এবার আমরা বাকি যে দুটি বাহু থাকলো তাদের
স্কোয়ার করব এবং তার সমষ্টি করব। তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25 এবং 12 স্কোয়ার হচ্ছে 144। তাহলে 25 এবং 144কে যদি আমি যোগ করি তাহলেও কিন্তু আমরা সেই 169 বা 169ই পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি 13 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে যেহেতু আমি এই রূপে এটিকে সাজাতে পারলাম, সাথে সাথে আমরা বলে দিতে পারছি যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এবং অতিভুজের দৈর্ঘ্য হবে সেক্ষেত্রে 13 সেন্টিমিটার। তাহলে এভাবেই কিন্তু আমরা 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই ত্রিভুজটি আদৌ সমকোণী ত্রিভুজ কিনা আমরা খুব সহজেই বের করতে পারব। কোষে দেখি 22, সেখানের একটি অঙ্ক আমরা একটু করে দেখি, যেটি এই পিথাগোরাসের উপপাদ্য বা বিপরীত উপপাদ্য এর মধ্যে একটি ব্যবহার করে করতে আমরা পারব। এটি একটি সত্য না মিথ্যা তা বিচার করার একটি অঙ্ক। কি আছে আমরা দেখি। অঙ্কটি হচ্ছে 15 বিয়ের 1 অঙ্ক। সত্য না মিথ্যা লিখি। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এটি বক্তব্য, এটি সত্য না মিথ্যা আমাদের বিচার করতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3x একক, 4x একক এবং 5x একক, যেখানে x একক হচ্ছে আনুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এই ঠিক আগেই যে কথাটা বললাম সেই অনুসারে এই বড়টি অতিভুজ হলে হতে পারে। তাহলে আমরা বাকি দুটোকে ফার্স্টে নিয়ে কাজ শুরু করি। আমরা কি করছি, 3x এবং 4x এর আমরা হোল স্কোয়ার করছি। কেন আমরা শুধু 3x 4x নিলাম? কারণ আমরা তো সমীকরণ করব, সেক্ষেত্রে এককটা আমাদের লাগবে না। একই একক যদি সবার হয় তাহলে আমরা একক বর্জিত করেই অঙ্কটা করতে পারবো। তাহলে 3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9x, 3x এর হোল স্কোয়ার প্লাস 4x এর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার, যেটাকে যোগ করে আমরা পেলাম 25x স্কোয়ার, যেটাকে আবার আমরা সাজিয়ে লিখতে পাচ্ছি কি 5x এর হোল স্কোয়ার। তাহলে এটা এই দুটোর সাথে সমান হয়ে গেল, মানে এই দুটির যোগফলের সাথে এটা সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারছি 5x স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 5x হোল স্কোয়ার ইকুয়াল টু 3x হোল স্কোয়ার প্লাস 4x এর হোল স্কোয়ার। এবার এক্ষেত্রে তো x এর মান কত বা কি একক সেটা আমরা কিছু নির্দিষ্ট করে নিইনি। x একটি মান এবং একই একক, এটুকু আমরা শুধু ধরে নিয়েছি। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটি x এর যে কোনো মানের জন্যই সর্বদা সমকোণী ত্রিভুজ হবে, কারণ এই শর্তটা সে পূরণ করতে পারছে, অর্থাৎ আমাদের এই বক্তব্যটি সত্য। তাহলে এখানে কিন্তু আমরা আমাদের আজকের ভিডিওর যে শেখার ব্যাপার সেটা শেষ করছি। এবার এই এক্সারসাইজটা তোমরা করবে। এই চ্যাপ্টারে এই দুটি উপপাদ্য তো আছেই, তার প্রমাণও খুব ভালো করে পড়বে, দুটোই ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং সেই সাথে এর উপর যে ছোট ছোট কয়েকটা এক্সট্রা মানে যেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন বলি সেগুলোও করবে। এবং এক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্ক খুব আসে। কীরকম আসে, হয়তো এরকম বলে দেওয়া হলো 3টে বাহুর দৈর্ঘ্য দিয়েছে, আদৌ সমকোণী ত্রিভুজ কিনা বিচার করো, বা সমকোণী ত্রিভুজ বলে দিয়ে 2টি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়ে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য বের করতে দিল, সেটিও আমরা ফর্মুলায় ফেলে বের করতে পারবো। বা সমকোণী ত্রিভুজ আছে এরকম কোনো চিত্র দিয়ে আমাদেরকে মান বের করতে দিল, তো সেগুলো কিন্তু আমরা সবই এই এক্সারসাইজ ধরে করতে পারবো, শুধুমাত্র এই দুটি থিওরেম মনে রেখে। তাহলে এই সব অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সবাই সবটাই করতে পারবে এবং উপপাদ্য দুটো কিন্তু খুব ভালো করে তোমরা বুঝে মনে রাখবে। এখানেই তাহলে আমরা আমাদের ভিডিও আজকের মতো শেষ করছি।